হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আমরা চিত্রণ বা অপেক্ষক চ্যাপ্টারটি করছিলাম। তো গত ভিডিওগুলোতে আমরা চিত্রণ বা অপেক্ষক কী, বিভিন্ন ধরনের চিত্রণ সম্পর্কেও জেনেছিলাম। তাছাড়া এরকম প্রবলেম আমরা অনেকগুলো করেছি, যেখানে একটা চিত্রণ বা অপেক্ষক দিয়ে আমাদেরকে বলা হচ্ছিল যেটা চেক করো এটা কেমন ধরনের চিত্রণ হবে, সেটা একক চিত্রণ হবে না বহু এক হবে, এটা উপরিচিত্রণ হবে না অন্তঃচিত্রণ হবে, সেই সম্পর্কেও আমরা মোটামুটি জেনে এসেছি। কিন্তু তোমরা খেয়াল করে দেখো তো, এর আগে চিত্রণ সম্পর্কে তোমরা যা যা কনসেপ্ট জেনেছো বা প্রবলেমই করেছো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে চিত্রণ বা একটা করে ফাংশন দেওয়া হচ্ছিল, ঠিক আছে? সেটা হয়তো এফ কিংবা কোনো কোনো জায়গাতে জি দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে আমরা যে চ্যাপ্টার সম্পর্কে বা আমরা যে টপিক সম্পর্কে জানবো, সেখানে কিন্তু একাধিক চিত্রণ বা অপেক্ষক থাকবে, যেখানে ওই একাধিক চিত্রণ বা অপেক্ষকগুলোকে আমরা কম্পোজিশন করব, অর্থাৎ সংযোজন করে আমরা একটা চিত্রণ বানাবো, ঠিক আছে? অর্থাৎ একাধিক চিত্রণকে মিশিয়ে বা জুড়ে আমরা একটা চিত্রণ তৈরি করব, ঠিক আছে? এই জন্য চ্যাপ্টারটি খুব ইন্টারেস্টিং হবে এবং এই অঙ্কগুলো বা এই প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলো করতে দারুণ মজা লাগবে। এর জন্য প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করো, ঠিক আছে? তো চলো শুরু করি। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওতে করানো অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয়। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও, তবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। বাকি আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে? এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে অ্যাসেন দে বুক সলিউশন অর্থাৎ অ্যাসেন দে বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে, ওকে? তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওকে? তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো, অপেক্ষকের সংযোজন বা কম্পোজিশন অফ ফাংশন। তো এটা বোঝার জন্য আমি এখানে তিনটা সেট দেখো অঙ্কন করে নিয়েছি, একটা এ সেট, একটা বি সেট এবং একটা সি সেট। এখন এখানে আমরা একটা চিত্রণ দেখব সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এ থেকে বিতে একটা চিত্রণ, তার নাম হচ্ছে এফ, একটা নিয়ম হচ্ছে এফ, ওকে? আরেকটা চিত্রণ আমরা জি সাচ দ্যাট বি টু সি, এবং এই বি সেট থেকে সি সেটে একটা নিয়ম বা একটা চিত্রণ আমরা জি ধরবো, ওকে? এখন লক্ষ্য করে দেখো যে এফ চিত্রণের এ হচ্ছে ডোমেন এবং বি হচ্ছে কোডোমেন, তাই তো? একই রকমভাবে জি চিত্রণের বি হচ্ছে ডোমেন এবং সি হচ্ছে কোডোমেন, ওকে? তাহলে এফ চিত্রণের এ ডোমেন, বি হচ্ছে কোডোমেন, আবার জি চিত্রণের বি হচ্ছে ডোমেন, সি হচ্ছে কোডোমেন, ওকে? এখন এই এ সেটে যদি একটা এলিমেন্ট আমরা এক্স ধরি, তাহলে এই এফ নিয়ম অনুযায়ী এই এক্স এলিমেন্টের বি সেটে একটা ইমেজ এফএক্স পাবো, তাই তো? আবার এই জি নিয়মে যদি জি নিয়ম ধরি, ধরো বি সেটে একটা এলিমেন্ট আমার এফএক্স হচ্ছে, তাহলে জি নিয়ম অনুযায়ী এই সি সেটে আমরা এফএক্সের একটা ইমেজ জি অফ এফএক্স পাবো, তাই তো? দেখো আবার বলি, এ সেটে একটা এলিমেন্ট আমরা এক্স ধরলাম এবং ওই এলিমেন্টটা এফ নিয়মের জন্য এই বি সেটের এফএক্স একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে, তাই তো? অর্থাৎ এক্সের ইমেজ হচ্ছে এফএক্স। আবার এই বি সেটে একটা এলিমেন্ট আমার এফএক্স হচ্ছে, জি এর নিয়ম অনুযায়ী সি সেটের একটা এলিমেন্ট জি অফ এফএক্সের সঙ্গে এই এফএক্সটা সংযুক্ত থাকবে, ওকে? আচ্ছা, অর্থাৎ এফএক্সের ইমেজ হচ্ছে জি অফ এফএক্স, তাই তো? এখন এই এফ এবং জি, এই দুটো চিত্রণের আমরা কম্পোজিশন করব, আমরা সংযোজন করব, ঠিক আছে? তাহলে ধরো আমরা লিখব এইভাবে, জি কম্পোজ এফ, জি কম্পোজ এফ আকারে, ঠিক আছে? তাহলে এই জিকে এফকে মিলিয়ে আমরা একটা চিত্রণ এখানে বানাবো, জি কম্পোজ এফ, কিংবা তোমরা এটাকে বলতে পারো জি ও এফ আকারে, ঠিক আছে? জি ও এফ বা জি কম্পোজ এফ আকারে তুমি এরকমভাবে বলতে পারো, ঠিক আছে? তাহলে যদি আমরা জি ও এফ অর্থাৎ জিকে এফকে মিলিয়ে যদি একটা চিত্রণ বানাই, তাহলে সেই চিত্রণের অবশ্যই একটা ডোমেন থাকবে, একটা কোডোমেন থাকবে, তাই তো? এখন কোনটা ডোমেন হবে এবং কোন সেটটা আমার কোডোমেন হবে সেটা দেখো। আচ্ছা, এটা বোঝার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে কোনো চিত্রণ যদি তোমাকে দুটো দিয়ে দেয় এবং তোমাকে কম্পোজিশন করতে বলে, মানে সংযোজন করতে বলে, তাহলে কি সবসময় যে কোনো চিত্রণ দিলে কি সংযোজন করা সম্ভব? মোটেই না, একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে? ওই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, তবেই কিন্তু দুটো চিত্রণে তুমি সংযোজন বা কম্পোজিশন করতে পারবে, ঠিক আছে? যে কোনো দুটো চিত্রণ দিয়ে দিলে এবং কন্ডিশন স্যাটিসফাই না হলে তুমি কিন্তু
ওই দুটোকে কম্পোজিট করতে পারবে না, মানে সংযোজন করতে পারবে না। ঠিক আছে, এখন কন্ডিশনটা কি? দেখো আমি জি এবং এফ এই দুটো চিত্রণকে যদি আমরা কম্পোজিশন করি তাহলে জি কম্পোজ এফ আকারে লিখলাম। এখন এই প্রথমে যেটা রয়েছে, যে চিত্রণটি রয়েছে বা যে ফাংশনটি রয়েছে সেই চিত্রণটির ডোমেন, ঠিক আছে, এবং পরে যেটা চিত্রণটা রয়েছে তার কোডোমেন কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, আবার বলি, প্রথমে যে চিত্রণটা রয়েছে অর্থাৎ জি চিত্রণটা এর ডোমেনের সঙ্গে পরে যে চিত্রণটা রয়েছে এর কোডোমেন কিন্তু সেম হতে হবে। আচ্ছা লক্ষ্য করে দেখো তো এখানে কি সেম হচ্ছে? দেখো জি এর ডোমেন কোনটা? দেখো জি চিত্রণের ডোমেন হচ্ছে বি, তাই না? তাহলে জি চিত্রণের ডোমেন হচ্ছে বি। আবার এফ চিত্রণের কোডোমেন, দেখো এফ চিত্রের কোডোমেন হচ্ছে বি, তাহলে দেখো বি বি সমান হয়ে গেল। তাহলে অবশ্যই জি এফকে তুমি সংযোজন করতে পারবে, অর্থাৎ জি কম্পোজ এফ করে যে চিত্রণ একটা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি সংযোজন করা যায় সাচ দ্যাট, তাহলে এই চিত্রণটার ডোমেন কী হবে আর এই চিত্রটা কোডোমেন কী হবে? দেখো এই বি বি তো মিলে গেল, অর্থাৎ জি চিত্রণের যেটা ডোমেন হলো এই বি, ঠিক আছে, এবং এফ চিত্রণের কোডোমেন যেটা হলো এখানে বি, তাহলে এই বি বি তুমি যদি ক্যান্সেল আউট করো না তাহলে কী পড়ে থাকছে? ডোমেন হিসেবে দেখো বেঁচে থাকছে তোমার এ, আর কোডোমেন থেকে তোমার বেঁচে থাকছে সি, তাই না? দেখো এটা আমার ডোমেন ছিল, সেটা কিন্তু কোডোমেন ছিল। ঠিক আছে, তাহলে এই ডোমেন থেকে বেঁচে থাকছে এ, তাহলে ওই চিত্রণের বা কম্পোজিট যে চিত্রণটা তার ডোমেন কিন্তু এ হবে। আর কোডোমেন থেকে তোমার সি বেঁচে থাকলো, এই জন্য এই কোডোমেনটা তোমার সি হবে। বোঝা গেছে? তাহলে তোমার ক্যান্সেল আউট করার পরে ডোমেন থেকে যেটা বেঁচে থাকবে সেটাই কিন্তু কম্পোজিট যে চিত্রণটা তার ডোমেন হবে, এবং যেটা কোডোমেন থেকে বেঁচে থাকবে সেটাই ওই সংযোজন যে চিত্রণটা তার কোডোমেন হবে। বোঝা গেছে? এখন লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এফ কম্পোজ জি করতাম তাহলে কি বের করা যেত না, বা চিত্রণটা কি তৈরি করা যেত না? লক্ষ্য করে দেখো, আমাদের কন্ডিশান যেটা আছে, কন্ডিশান যদি স্যাটিসফাই হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা বানাতে পারবো। তাহলে এফ চিত্রণের ডোমেন দেখো, এফ চিত্রণ প্রথমে যে চিত্রণ থাকবে তার ডোমেন দেখতে হবে। তাহলে এফ চিত্রণের ডোমেনকে, এফ চিত্রের ডোমেন হচ্ছে এ, ওকে, এফ চিত্রণের ডোমেন হচ্ছে এ, এবং পরে যে চিত্রণটা রয়েছে এর তোমাকে কোডোমেন দেখতে হবে। আচ্ছা এর কোডোমেনকে, জি চিত্রণের কোডোমেন হচ্ছে সি, তাহলে দেখো সেম হচ্ছে কি এ সি কি সমান হচ্ছে? হচ্ছে না। দেখো এফ চিত্রণের ডোমেন ছিল এ, আবার জি চিত্রণের কোডোমেন ছিল সি, তাহলে এ সি তো সমান হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু এফ কম্পোজ জি যে চিত্রণ এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না, কারণ এখানে যে কন্ডিশান রয়েছে এই কন্ডিশানটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে দুটো চিত্রণকে কখন আমরা জুড়তে পারবো বা কখন আমরা মিশাতে পারবো, অর্থাৎ দুটো চিত্রণকে একসাথে মিশিয়ে একটা নতুন চিত্রণ বানানোর জন্য আমার কিন্তু কন্ডিশানটা স্যাটিসফাই হতে হবে। ঠিক আছে, কন্ডিশানটা যদি স্যাটিসফাই হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা চিত্রণ তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং দুটো চিত্রণকে তৈরি করে এভাবেই তাহলে আমরা কোডোমেন এবং ডোমেন বের করতে পারবো। ঠিক আছে, এটি হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন, অর্থাৎ অপেক্ষকের সংযোজন বা চিত্রণের সংযোজন। ওকে, এরপরে আমরা কিছুগুলো তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো, এটা তোমাকে যদি একটু বলে রাখি যে জি কম্পোজ এফ, ঠিক আছে, বা জি ও এফ, এটা নট ইকুয়ালস টু এফ অফ জি হচ্ছে, তাই না? জি ও এফ নট ইকুয়ালস টু এফ ও জি হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা এই ফর্মুলাটা বা এটা একটা আমরা মানে কি বলবো নোটস হিসেবে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরকম আমি বেশ কয়েকটা নোটস আমি নিচে আরও তোমাদের লিখিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে দেখে নাও যে জি কম্পোজ এফ নট ইকুয়ালস টু এফ কম্পোজ জি, অর্থাৎ বিনিময় নিয়ম সিদ্ধ হচ্ছে না। আবার এইচ কম্পোজ জি কম্পোজ এফ সমান এইচ কম্পোজ জি কম্পোজ এফ হবে, অর্থাৎ এখানে এই অপেক্ষকের যে সংযোজন সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হচ্ছে। আবার দেখো এফ একটা নিয়ম যেটা এ থেকে বিতে, এবং আই এ, এখানে এই যে চিত্রণটা এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন বা আইডেন্টিটি চিত্রণ হচ্ছে, সেটা এ থেকে এতে। তাহলে তুমি এফ এবং এই আই এ অর্থাৎ এই দুটো চিত্রণ যদি কম্পোজিশন করো তাহলে কিন্তু এফ চিত্রণটাই পাবে। আইডেন্টিটি চিত্রণ বা আইডেন্টিটি ফাংশন এবং একটা যে কোনো ফাংশন এই দুটো যদি কম্পোজিশন করো তাহলে ওই ফাংশনটি কিন্তু পাবে। ঠিক আছে, এরকমভাবে যদি আই বি একটা আইডেন্টিটি ফাংশন হয় যেটা বি থেকে বিতে, তাহলে কিন্তু আই বির সঙ্গে এফ করলে তুমি সে আলটিমেটলি এফই পাবে। এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিংয়ের সঙ্গে যদি যে কোনো একটা ম্যাপিংয়ে তুমি কম্পোজিট করো তাহলে ওই ম্যাপিংটা পাবে কিন্তু বারবার। ঠিক আছে, আবার এফ ও জি দুটো এক এক এবং উপরি চিত্রণ যদি হয়, এফ ও উপরি চিত্রণ জি উপরি চিত্রণ এবং তার সাথে দুটো এক এক, তাহলে এদের যে কম্পোজিট অর্থাৎ জি কম্পোজ এফ এই চিত্রণটাও কিন্তু এক এক এবং উপরি চিত্রণ হবে। তাহলে এই বেশ করতে যে চারটা ফর্মুলা বললাম এই ফর্মুলাগুলো অবশ্যই কিন্তু এক দুবার তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি অনুশীলনীতে যাব এবং অনুশীলনীতে কোশ্চেনগুলো একের পর এক করে নেব। ওকে।
এতক্ষণ থেকে যা কনসেপ্ট বুঝলাম সেই কনসেপ্ট দিয়ে আমরা এবার প্রশ্নমালা শুরু করব। প্রশ্নমালা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো দেখো সবার প্রথমে কোশ্চেন নাম্বার 1, মনে করো এফ আর টু আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং এফ অপেক্ষক এফ এক্স সমান দেওয়া আছে 3x - 2 দ্বারা সংজ্ঞাত, যেখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট, তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স হবে কি সেটা তোমার নির্ণয় করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা ফাংশনটা লিখে নিই। এখানে তোমার ফাংশন এফ এক্স সমান দেওয়া আছে 3x - 2। ওকে, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এফ কম্পোজ এফ অফ এক্সের মান, তাই তো। এখন এটাকে আমরা লিখতে পারি, এই এফ প্রথমে এফটাকে রাখো আর এই কম্পোজটাকে বাদ দাও, আর এফ এক্সটা তোমাকে এইভাবে লিখতে হবে। ওকে, তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স এটাকে তুমি লিখতে পারো এফ অফ এক্স। ধরো কোথাও তোমাকে এফ কম্পোজ জি অফ এক্স দিয়েছে, তাহলে সেটাকে তুমি লিখতে পারবে এফ অফ জি এক্স আকারে। ওকে, তো দেখো ওইভাবেই কিন্তু এখানে লিখেছি। এখন অ্যাপ থাকলো এফ এক্সের মান যেটা দেওয়া সেটা বসিয়ে নাও, তাহলে 3x - 2, তাই না। এফ এক্সের মান দেওয়া আছে 3x - 2, পুট করে নিলাম। এখন দেখো এফ এক্স সমান দেওয়া আছে 3x - 2, এখন তোমাকে নির্ণয় করতে হবে এফ অফ 3x - 2। তাহলে দেখো এক্সের পরিবর্তে 3x - 2 বসানো রয়েছে, তাহলে এখানে তুমি এক্সের পরিবর্তে 3x - 2 বসাবে। ওকে, তাহলে লিখো 3 ইন্টু এক্সের পরিবর্তে এখন লিখো 3x - 2, কারণ এফ অফ 3x - 2 তুমি বের করছো, তাহলে 3x - 2 -2, তাহলে এখানে -2 দিয়ে দাও। ওকে, আচ্ছা 3 × 3 = 9x হচ্ছে, 3 × 2 = 6 -2, এখান থেকে তুমি পাচ্ছ 9x - 8। এখন দেখো এটা কোন অপশানে রয়েছে, 9x - 8 রয়েছে অপশান সিতে, তাই না। এই জন্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 2, সব বাস্তব সংখ্যার সেট আর এর ওপর এফ এবং জি অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স সমান কস এক্স, জি এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, তাহলে অ্যাপ কম্পোজ জি অফ এক্স সমান কী হবে তোমাকে সেটা দেখতে হবে। ঠিক আছে, এটা কস স্কোয়ার এক্স, কস এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স না সাইন এক্স স্কোয়ার কী হবে সেটা বলতে হবে। ঠিক আছে, তো চলো ফাংশন দুটো একবার লিখে নিই। এফ এক্স সমান দেওয়া আছে কস এক্স আর জি এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তোমাকে বের করতে হবে এফ কম্পোজ জি অফ এক্সের মান, তাই তো। এটাকে আমরা লিখতে পারি এফ জি অফ এক্স আকারে, তাই তো। আচ্ছা, এখানে এফ থাকলো, জি এক্সের মান বসিয়ে দাও, জি এক্স সমান হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তাই না, তাহলে এফ অফ এক্স স্কোয়ার হচ্ছে। ওকে, এখন দেখো এফ এক্স সমান দেওয়া আছে কস এক্স, তাই না, এফ এক্স সমান কস এক্স, তাহলে এখন তুমি এফ অফ এক্স স্কোয়ার বের করো, তাহলে এক্সের পরিবর্তে তোমাকে এক্স স্কোয়ার পুট করতে হবে, তাহলে কস এক্সটা তোমার কী হবে, কস এক্সের জায়গায় তোমাকে এখন এক্স স্কোয়ার লিখতে হবে, তাহলে হবে কস এক্স স্কোয়ার। এখন দেখো কস এক্স স্কোয়ার কোথায় রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে, তাই না, এই জন্য বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 3, যদি এফ আর টু আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হচ্ছে এফ চিত্রণটি এবং জি চিত্রণটিও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স সমান 3x + 2 এবং জি এক্স সমান 2x - 3 দ্বারা সংজ্ঞাত হয়, যেখানে আর হলো সমস্ত বাস্তব সংখ্যার সেট, তবে নিচের কোনটি জি কম্পোজ এফ অফ এক্স এর মান বলো। আচ্ছা, সর্বপ্রথমে আমরা অপেক্ষক দুটো এখানে লিখে নেব। এফ এক্স সমান দেওয়া আছে 3x + 2 এবং জি এক্স সমান দেওয়া আছে 2x - 3। ওকে, আমাদেরকে বের করতে হবে জি কম্পোজ এফ অফ এক্সের মান, তাই তো। এটাকে আমরা লিখতে পারি জি এফ অফ এক্স। ওকে, তো এখানে জি এফ এক্সের মানটা বসিয়ে দাও, এফ এক্স মানে হচ্ছে তোমার 3x + 2, 3x + 2। ওকে, এখন জি এক্স সমান দেওয়া আছে 2x - 3, তাই না, জি এক্স সমান দেওয়া আছে 2x - 3। এখন জি অফ 3x + 2 বের করতে হবে, অর্থাৎ এক্সের পরিবর্তে তোমাকে বসাবে 3x + 2, তো বসিয়ে নাও, তাহলে 2 × x, তাহলে তুমি বসাবে 3x + 2 - 3। ওকে, এটা সিম্পলিফাই করে নাও, এটা 3 × 2 = 6x হচ্ছে, 2 × 2 = 4 -3, মানে এখান থেকে তুমি পাচ্ছ 6x + 1। ওকে, এখন 6x প্লাস দেখো 1 কোন অপশানটাতে রয়েছে, অপশান বিতে, না, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ আর টু আর অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যাতে এফ চিত্রণটি এবং জি চিত্রণটিও দেখো আর টু আর অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স সমান 5 - x² এবং জি এক্স সমান 3x - 4 দ্বারা সংজ্ঞাত, তাহলে নিচের কোনটি এফ কম্পোজ জি -1 এর মান হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে চলো চিত্রণ দুটো লিখে নিই। একটা হচ্ছে এফ এক্স
সমান দেওয়া আছে 5 - x স্কোয়ার, আর একটা gx যেটা দেওয়া আছে 3x - 4। ওকে, এখন তোমাকে বের করতে হবে f কম্পোজ g অফ -1, তাহলে f কম্পোজ g অফ x সেটা বের করে নেব, তারপর আমরা -1 এর ভ্যালুটা দেখব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি f g অফ x। ওকে, এখন এখন gx এর মান দেখো দেওয়া আছে 3x - 4, তাই না? gx এর মান 3x - 4, তো এখানে বসিয়ে নাও 3x - 4। এখন fx সমান দেওয়া আছে, দেখো fx সমান আছে 5 - x স্কোয়ার, তাহলে f অফ 3x - 4 বের করতে হবে। তাহলে x এর পরিবর্তে তুমি এখন 3x - 4 বসাও, তাহলে এটা হয়ে যাবে 5 - x স্কোয়ার হয়েছে, তাহলে এখানে লিখবো আমরা 3x - 4 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমার f কম্পোজ g অফ x এখানে চলে এসছে। আমার দরকার, আমাকে বের করতে হবে f কম্পোজ অফ g -1, তাহলে এটা চলো বের করে নিই। তাহলে f কম্পোজ g অফ -1, অর্থাৎ আমরা যে ভ্যালুটা পেয়েছি এখানে, সেই ভ্যালুটাতে আমাদের x এর পরিবর্তে -1 পুট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পুট করে নেব 5 - 3 × -1 - 4 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো x এর জায়গায় আমরা x এর পরিবর্তে আমাদেরকে -1 পুট করতে হবে, -1 বসিয়ে নিয়েছি। তাহলে সিম্পলিফাই করে নাও, এটা থাকছে -3 - 4, তাহলে এটা থাকছে তোমার -7 নাকি, -7 তা হোল স্কোয়ার, মানে 5 মাইনাস এখানে -7 তা হোল স্কোয়ার, অর্থাৎ তুমি পাবে +49 নাকি, তাহলে এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে -44। ঠিক আছে, এখন এই -44 দেখো অপশন নাম্বার বিতে রয়েছে না, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 5। যদি gx সমান x স্কোয়ার প্লাস x মাইনাস 2 এবং g কম্পোজ f অফ x ইকুয়ালস টু 2 × 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 হয়, তবে fx সমান তোমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে যেটা gx দেওয়া আছে সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 2, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব। ঠিক আছে, এরপরে দেওয়া হয়েছে g কম্পোজ অফ x সমান 2 × 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ওকে, তো এটাকে আমরা g অফ fx আকার লিখতে পারি, তাহলে এটা সমান গুণ করে নাও, তাহলে এটা 2 × 2 = 4 4x স্কোয়ার, এটা হচ্ছে -5 × 2 = 10x, এটা হচ্ছে 4। এরপরে এখানে আমরা যেটা পেয়েছি 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4, এটাকে আমরা এইরকম আকারে সাজিয়ে নেব, কারণ এই fxটা তুমি যদি x ভাবো তাহলে একটা g এর ফাংশন হচ্ছে, তাহলে এই gx এর এই ফাংশনটা এবং এই দুটো ফাংশন আমরা কম্পেয়ার করে সেখান থেকে আমরা fx এর মানটা বের করব। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা 2x তা হোল স্কোয়ার লিখব। ওকে, -2 × 2x × 3 করব। ঠিক আছে, প্লাস 3 তা হোল স্কোয়ার। এখন কী কী এক্সট্রা লিখেছো সেগুলো তোমাকে ব্যালেন্স করে দিতে হবে। এখানে দেখো 2 × 2 = 4, 4 × 3 = 12, তাহলে এখানে 12টা এক্স মাইনাস, এখানে তোমার 10টা এক্স মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস তোমাকে 2টা এক্স লিখতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে 3 স্কোয়ার 9, তাহলে +9, এখানে তোমার +4 ছিল, তাহলে এখানে তুমি -5 করে নাও, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এখন এই অবধি তুমি a - b তা হোল স্কোয়ার সূত্রে বসাতে পারবে, তাহলে 2x - 3 তা হোল স্কোয়ার আর প্লাস 2x - 5 থাকছে। এখন এই 2x - 3 তা হোল স্কোয়ার প্লাস 2x, এই 5কে ভেঙে নাও -3 - 2তে। ঠিক আছে, তাহলে 2x - 3 তা হোল স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, 2x - 3কে -2 বাইরে রাখো। এখন এটা তুমি মান পেলে g অফ fx এর মান, তাই তো? এখন এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দাও। ঠিক আছে, এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণগুলো দেখতে দেখো একই রকম হয়েছে। তুমি এখানে 2x - 3টাকে যদি x ভাবো, তাহলে দেখো x স্কোয়ার প্লাস x - 2 দেখো এইরকম আকারে চলে এসছে। যেহেতু এটাও g এর ফাংশন, এটাও g এর ফাংশন, তাহলে 1 নম্বর 2 নম্বর আমরা এখন তুলনা করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। দেখো তুলনা করলে তুমি fx এর মান পাবে 2x - 3। দেখো এখানে তোমার x রয়েছে, এই জন্য ফাংশনটা তোমার x স্কোয়ার প্লাস x - 2 রয়েছে, এখানে fx রয়েছে যার জন্য ফাংশনটা 2x - 3 তে হোল স্কোয়ার প্লাস 2x - 3 - 2 এসছে। তাহলে দেখো এখানে fx এর মান তুমি 2x - 3 কম্পেয়ার করলে পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে fx এর মান চলে এসছে। দেখো অপশন কোনটাতে 2x - 3 রয়েছে, দেখো অপশন এতেই রয়েছে, তাই না? তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। যদি fx সমান sin স্কোয়ার x এবং g অফ fx সমান mod অফ sin x হয়, তবে gx সমান কী হবে সেটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো
এফ এক্স সমান দেওয়া হয়েছে তোমাকে সাইন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা, এরপরে জি অফ এফ এক্স সমান দিয়েছে মড অফ সাইন এক্স। ঠিক আছে, আর জি অফ এফ এক্সের মানটা আমরা এখানে বসিয়ে নেবো। দেখো এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স দেওয়া আছে, তাহলে এফ এক্সের পরিবর্তে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স মড অফ সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে এখানে চাইছে জি অফ এক্সের মানটা। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্সের জায়গায় যদি আমরা এক্স নিয়ে আসতে পারি, তাহলে দেখো জি অফ এক্স হয়ে যাবে, তাই না? তাহলে এই সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমাকে এক্স নিয়ে আসতে হবে, তাহলে জি এক্সের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা এই সাইন স্কোয়ার এক্সকে আমরা ওয়াই ধরে নেব। ওকে, সাইন স্কোয়ার এক্সকে ওয়াই ধরে নেব। তাহলে এখান থেকে আমি এক্সের মান যদি বের করি, তাহলে এখানে সাইন এক্স সমান হবে প্লাস মাইনাস আন্ডার রুট ওয়াই, আবার এক্স সমান পাবো সাইন ইনভার্স প্লাস মাইনাস আন্ডার রুট ওয়াই, তাই তো? তো চলো এখানে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ যদি নাম দিই, তাহলে 1 নম্বর থেকে পাবো বা 1 নম্বর থেকে পাই, যেটা তুমি ধরেছো সেই মানটা বসিয়ে নাও। এখানে জি অফ সাইন স্কোয়ার এক্স ছিল, তাহলে সাইন স্কোয়ার এক্সকে তুমি ওয়াই ধরেছো, তাহলে জি অফ ওয়াই থাকবে মড অফ সাইন, আর এখানে এক্সের পরিবর্তে তুমি পুট করবে এই যে ভ্যালুটা পেয়েছো এক্সের মান, অর্থাৎ সাইন ইনভার্স প্লাস মাইনাস আন্ডার রুট ওয়াই। ওকে, আচ্ছা, একটা সিম্পলিফাই করে নাও। অর জি অফ ওয়াই ইকুয়ালস টু, এখানে সাইন ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস আন্ডার রুট ওয়াই। এখন মোডের ভিতরে প্লাস রাখো মাইনাস রাখো, আলটিমেটলি তো প্লাসই পাও, তাহলে জি অফ ওয়াই সমান রুট অফ ওয়াই হবে। এখন আমার দরকার জি অফ এক্স, তাহলে এখানে তোমার ওয়াইয়ের পরিবর্তে সিম্পলি এক্স বসিয়ে নাও, তাহলে এক্স, তাহলে এখানেও তোমাকে ওয়াইয়ের পরিবর্তে এক্স পুট করতে হবে, তাহলে জি অফ এক্স সমান তুমি পাচ্ছ রুট ওভার অফ এক্স। তাহলে দেখো কোনটা ঠিকঠাক রয়েছে, দেখো অপশান বিটা ঠিকঠাক রয়েছে, এই জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 7। মনে করো সব এক্স বিলংস টু কিউ, কিউ অর্থাৎ হচ্ছে রেশনাল নাম্বার, এর জন্য এফ কিউ টু কিউ অপেক্ষকটি এফ এক্স সমান 2x প্লাস 5 দ্বারা সংজ্ঞাত, জি কম্পোজ এফ ইকুয়ালস টু আই কিউ অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং হয়, তবে জি সাচ দ্যাট কিউ টু কিউ অপেক্ষকটি কি, অর্থাৎ তোমাকে এখানে এফ এবং জি দুটো চিত্রণ দিয়েছে, সেই দুটি চিত্রণ কিন্তু মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যাতে, আর এফ এক্সটা তোমার দিয়েছে, এফ এক্স দিয়েছে 2x প্লাস 5, তাহলে তোমাকে জিএক্স অর্থাৎ জিএক্স ফাংশনটা তোমাকে আলটিমেটলি এখানে বের করতে হবে। ওকে, তো আর দিয়েছে তোমাকে জি কম্পোজ এফ সমান আই কিউ, এটা দেওয়া আছে অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং। এখন এটাকে আমরা কিন্তু এক্সপ্রেস করতেই পারি এইভাবে, অর্থাৎ জি কম্পোজ অফ এক্স, জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। ওকে, আচ্ছা, এটাকে আমরা এক্সপ্রেস করব জি অফ এফ এক্স আকারে সমান এক্স। এখন এফ এক্সের তুমি মান জানো, মানটা বসিয়ে নাও, এফ এক্স সমান হচ্ছে তোমার 2x প্লাস 5, তাহলে 2x প্লাস 5 সমান হচ্ছে এক্স। ওকে, আমার দরকার হচ্ছে জি এক্স, তাহলে আমি এই 2x প্লাস 5-এর পরিবর্তে আমাকে এক্স নিয়ে আসতে হবে, তাহলে জি এক্সের মানটা আমরা পাবো। তাহলে ধরি এটা নাম দিয়ে দাও 1 নম্বর সমীকরণ, 2x প্লাস 5 সমান আমরা ওয়াই ধরে নেব, এখান থেকে এক্সের মান বের করলে ওয়াই মাইনাস 5 এবং এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস 5/2, মানে এক্সের মান তুমি এখানে ওয়াই মাইনাস 5/2 পাচ্ছ। ঠিক আছে, তো এদিকে করব। আচ্ছা, এরপরে এই মানটা আমরা 1 নম্বরে পুট করে নেব, 1 নম্বর থেকে পাই। 1 নম্বরে দেখো জি অফ 2x প্লাস 5 ছিল, তাহলে জি অফ এই 2x প্লাস 5কে তুমি ওয়াই ধরেছো, তাহলে জি অফ ওয়াই সমান এক্স রয়েছে, এখন এক্সের মান তুমি বের করে রেখেছো ওয়াই মাইনাস 5/2। এখন এটা আমাদের জি অফ ওয়াই বের হলো, দরকার হচ্ছে আমার জি অফ এক্স, তাহলে সিম্পলি আমরা ওয়াই জায়গায় এক্স পুট করে নেব, তাহলে জি অফ এক্স সমান হচ্ছে এখানে ওয়াই জায়গায় এক্স পুট করে নাও, তাহলে এক্স প্লাস 5/2। ওকে, তাহলে দেখো এখানে কোন অপশানটা ঠিকঠাক রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে 1/2 এক্স মাইনাস 5, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 8। মনে করো এফ একটা চিত্র দিয়েছে, এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, এবং ফাংশনটা দিয়েছে 4x মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত, যদি জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু 8x মাইনাস 1 হয়, তবে জি চিত্রণটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, সেই তোমাকে জি এক্সটা বের করতে হবে, এখানে অপেক্ষকটা চাইছে, তাহলে আমি এখানে বের করব জি এক্সটা।
ওকে, আচ্ছা তোমাকে এখানে দিয়েছে এফএক্সটা দিয়েছে 4x মাইনাস 3, ঠিক আছে। আর জি কম্পোজ এফ অফ এক্স এটা দিয়েছে 8x মাইনাস 1। ওকে, আচ্ছা এটাকে জি কম্পোজ এফ অফ এক্স এটাকে আমরা লিখব জি অফ এফ এক্স আকারে লিখতে পারি, সমান হচ্ছে 8x মাইনাস 1, ঠিক আছে। এখন জি অফ এই এফ এক্স দেওয়া আছে, দেখো এফ এক্সের মান আমরা জানি 4x মাইনাস 3, তো সিম্পলি বসিয়ে নেব 4x মাইনাস 3 সমান আছে 8x মাইনাস 1। এখন আমার দরকার জিএক্স, এখানে 4x মাইনাস 3 রয়েছে, তাহলে এটাকে আমাকে এক্স নিয়ে আসতে হবে, তাহলে এক্স নিয়ে এলেই আমি জিএক্সের মানটা বের করতে পারবো, তাহলে এটাকে আমরা নাম দেবো 1 নম্বর সমীকরণ, সেম আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। তো ধরি 4x মাইনাস 3 সমান ওয়াই, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তুমি এক্সের মানটা বের করে নাও, তাহলে 4x সমান হচ্ছে 3 প্লাস ওয়াই, তাহলে এক্স সমান পাবে তুমি 3 প্লাস ওয়াই বাই 4। ওকে, এরপরে তুমি 1 নম্বরে এই মানটা পুট করে নাও, তাহলে 1 নম্বর থেকে পাই 1 নম্বরে তোমার জি অফ 4x মাইনাস 3 ছিল, এই 4x মাইনাস 3 মান তুমি ওয়াই জানো, তাহলে জি অফ ওয়াই ইকুয়ালস টু 8x, তাহলে 8 এক্সের পরিবর্তে তুমি এই মানটা পুট করো না যেটা তুমি বের করলে এখানে, অর্থাৎ 3 প্লাস ওয়াই বাই 4 মাইনাস 1। ওকে, আচ্ছা সিম্পলিফাই করে নাও এখানে, আর জি অফ ওয়াই ইকুয়ালস টু এখানে 4 দুগুণ 8 যদি কাটো তাহলে এখানে 3 দুগুণে 6 হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 2y মাইনাস 1, তাহলে এখান থেকে জি অফ ওয়াই সমান পাবে এটা থাকছে তোমার 2y, আর এই 6 থেকে 1 গেলে 5 থাকছে নাকি, তাহলে জি অফ ওয়াই সমান আছে 2y প্লাস 5, দরকার তোমার জিএক্স, তাহলে তুমি এখানে ওয়াইয়ের জায়গায় এক্স পুট করে নাও, তাহলে এখানে তুমি ওয়াই জায়গায় এক্স পুট করতে হবে, তাহলে 2x প্লাস 5 পাবে, তাহলে দেখো এখানে ফাংশনটা চলে এসছে, মানে জি অফ এক্স সমান 2x প্লাস 5। এখন দেখো 2x প্লাস 5 কোন অপশানে রয়েছে, 2x প্লাস 5 অপশান বিতে রয়েছে, এই জন্য বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 9, মনে করো এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা একটা চিত্রণ হচ্ছে এফ, যেখানে নিয়মটা অর্থাৎ ফাংশনটা এফ এক্স সমান এক্স প্লাস 1 দ্বারা সংজ্ঞাত, আর জি কম্পোজ এফ অফ এক্স সমান দেওয়া হয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 হয়, তবে জি এখানে একটা চিত্রণ সেটাও কিন্তু রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার যাচ্ছে, তাহলে ওই অপেক্ষকটা কী হবে, অর্থাৎ জি চিত্রণটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ জি এক্সটা তোমাকে আলটিমেটলি চাইছে, জি এক্সটা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো এখানে এটা এফ এক্স দেওয়া হয়েছে সেটা একটু লিখে নেব, এটা হচ্ছে এক্স প্লাস 1, ঠিক আছে। এরপরে তোমাকে দিয়েছে জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। ওকে, এখন এই জি কম্পোজ এফ অফ এক্সকে আমরা লিখব জি অফ এফ এক্স আকারে, সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, ঠিক আছে। এখন তোমাকে জি এক্সটা তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা এফ এক্সের মানটা আমরা পুট করে নেবো, এফ এক্স সমান দেওয়া আছে এক্স প্লাস 1, তাহলে এখানে জি অফ এক্স প্লাস 1 হয়ে যাবে, তখন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, ঠিক আছে। তোমাকে জি এক্স চাইছে, অর্থাৎ এখানে তুমি জি এক্স প্লাস 1 পেয়েছো, তাহলে এখানে তোমার এক্স যদি হয়ে যায় তাহলে তুমি দেখো জি এক্স পেয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1-এর পরিবর্তে তোমাকে এক্স নিয়ে আসতে হবে, তাহলে এটাকে আমরা নাম দেবো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপরে ধরি আগের মতোই এক্স প্লাস 1কে আমরা ওয়াই ধরে নেব, এখান থেকে আমরা এক্সের মান পুট করে এক্সের মানটা বের করবো, তাহলে ওয়াই মাইনাস 1 হয়ে যাবে। ওকে, 1 নম্বর থেকে পাই, এবার মানটা আমরা 1 নম্বরে বসিয়ে নেব। ওকে, 1 নম্বরে দেখো আমার কী রয়েছে জি এক্স প্লাস 1, তাই তো, এখন এক্স প্লাস 1কে আমরা ওয়াই ধরেছি, তাহলে আমরা লিখব জি অফ ওয়াই, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্সের মান আমি বের করেছি ওয়াই মাইনাস 1, তাহলে এক্সের জায়গায় পুট করো ওয়াই মাইনাস 1, তার হোল স্কোয়ার রয়েছে তার হোল স্কোয়ার দেবো, প্লাস 3 ইন্টু এক্স রয়েছে, তাহলে এক্সের জায়গায় আবার ওয়াই মাইনাস 1 প্লাস 3। ওকে, এরপরে এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে জি অফ ওয়াই সমান পাবে তুমি এটা ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, অর্থাৎ এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্রে বসালে তুমি পাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটা গুণ করে নাও, তাহলে 3y মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 কেটে নাও, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ জি অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এটা মাইনাস 2y প্লাস 3y, তাহলে এখানে থাকছে ওয়াই আর এখানে 1, ঠিক আছে। এখন তোমাকে চাইছে জি এক্সের মানটা, তাহলে তুমি এই ওয়াইয়ের জায়গায় এক্স পুট করে নাও, ওয়াই পুটবে তুমি এক্স লিখো, তাহলে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস 1, তাহলে জি এক্স সমান তুমি আলটিমেটলি পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন দেখো কোন অপশানটাতে এটা ঠিকঠাক রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 অর্থাৎ অপশান ডিতে রয়েছে না, এই জন্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 10, এফ আর টু আর এবং জি আর টু আর দুটি অপেক্ষক এমন যে জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স এবং এফ কম্পোজ অফ জি অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স আর জি এক্স যথাক্রমে কী কী হবে সেগুলো চাইছে।
তো কী দেওয়া হয়েছে, জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু দিয়েছে সাইন স্কোয়ার এক্স, আবার এফ কম্পোজ জি অফ এক্স ইকুয়ালস টু দিয়েছে সাইন এক্স স্কোয়ার। ওকে, তো দেখো এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি জি অফ এফ এক্স আকারে, অর্থাৎ জি অফ এফ এক্স সমান দিয়েছে সাইন স্কোয়ার এক্স, আবার এটাকে এক্সপ্রেস করতে পারি এফ অফ জি এক্স আকারে, এটা সমান দিয়েছে সাইন ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন যে অপশানগুলো দিয়েছে তোমাকে, এই অপশানগুলোর মধ্যে যদি আমরা বি অপশানটা চুজ করি, অর্থাৎ এফ এক্স জি এক্স চাইছে, তো আমরা এফ এক্সটাকে যদি সাইন এক্স ধরি এবং এই জি এক্সটাকে যদি আমরা এক্স স্কোয়ার ধরি, তাহলে দেখো উপরে লাইনগুলো ঠিকঠাক আসছে। আমরা ধরো বের করবো, বা একবার এক কাজ করো করে নাও, ধরো এখানে আমরা এফ কম্পোজ জি অফ এক্স বের করবো। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো এফ কম্পোজ এফ অফ জি অফ এক্স আকারে। এখন এফ থাকলো জি এক্সের মান তুমি জানো এক্স স্কোয়ার, তাই না? তাহলে এফ অফ এক্স স্কোয়ার। এখন এফ এক্স সমান কি, এফ এক্স সমান দেখো রয়েছে, এফ এক্স সমান হচ্ছে সাইন এক্স, এফ এক্স সমান সাইন এক্স। তাহলে তুমি এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখানে তুমি কী লিখবে, এফ অফ এক্স স্কোয়ার, মানে এক্সের পরিবর্তে তুমি যদি এক্স স্কোয়ার পুট করো তাহলে কী পাবে, সাইন, আর এক্সের জায়গায় এখন এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে দেখো এফ অফ এক্স স্কোয়ার সমান কী হলো, সাইন এক্স স্কোয়ার, তাই না? সাইন এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে দেখো এফ কম্পোজ জি অফ এক্স সমান তুমি আলটিমেটলি পাচ্ছ সাইন এক্স স্কোয়ার। দেখো এফ কম্পোজ এক্স সমান সাইন এক্স স্কোয়ারই ছিল, তাই না? আচ্ছা, তুমি এটাও চেক করে নাও। এবার আমরা ধরো বের করবো জি কম্পোজ এফ অফ এক্স। এখন এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি জি অফ এফ এক্স আকারে। ওকে, এখন জি অফ এফ এক্সের মান বসিয়ে না, এফ এক্স সমান তুমি ধরছো সাইন এক্সকে, তাই না? তাহলে এখানে সাইন এক্স রাখো। তাহলে লক্ষ্য করে দেখো এখানে তোমার জি এক্স সমান জানা আছে এক্স স্কোয়ার, এখন জি অফ সাইন এক্স বের করছো, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, সাইন এক্স তার হোল স্কোয়ার, তাই না? মানে আলটিমেটলি তুমি সাইন স্কোয়ার এক্স পাচ্ছ। তাহলে দেখো তুমি জি কম্পোজ অফ এক্স জি কম্পোজ এফ অফ এক্স সমান তুমি আলটিমেটলি সাইন স্কোয়ার এক্স পাচ্ছ। দেখো তোমার কিন্তু তাই ছিল, জি কম্পোজ অফ এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স। তাহলে আমি এই এফ এক্স সমান সাইন এক্স এবং জি এক্স সমান এক্স স্কোয়ার যেটা ধরেছি, সে ধরাটা আমার ঠিকঠাক রয়েছে, এই জন্য আমি দুই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক মান পাচ্ছি, তাই না? এই জন্য অপশান বিটাই ঠিকঠাক রয়েছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি মানগুলো তুমি যদি বসিয়ে নাও তাহলে দেখবে এরকম কিন্তু দুটাই কিন্তু ঠিকঠাক আসবে না। ওকে, আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 11, যদি এফ বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক যা এফ এক্স সমান বক্স অফ এক্স দ্বারা সংজ্ঞাত এবং জি মডিউলাস অপেক্ষক যা জি অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স দ্বারা সংজ্ঞাত হয়, তবে জি কম্পোজ এফ অফ -5/4 ইকুয়ালস টু কী হবে সেটা তোমাকে বের করতে হবে। তো একটু লিখে নিই, এফ এক্স সমান দেওয়া হয়েছে মড না বক্স অফ এক্স, আর তোমাকে জি এক্স সমান দিয়েছে মড অফ এক্স। ওকে, তোমাকে বের করতে হবে জি কম্পোজ এফ অফ -5/4। ওকে, এখন এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি জি অফ এফ -5/4 আকারে, তাই না? এরকম ভাবলে কম্পোজ আকারে থাকলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। এখন দেখো এফ এক্স আমার জানা আছে মড বক্স অফ এক্স, তাহলে এফ অফ -5/4 আমরা এখানে বের করে নেব। আবার লিখে নিই এফ এক্স সমান দেওয়া হয়েছে বক্স অফ এক্স, তাহলে আমরা বের করবো এফ অফ -5/4, তাই তো? তাহলে এফ অফ -5/4 অর্থাৎ হচ্ছে বক্স অফ -5/4। এখন বক্স ফাংশন প্রত্যেকে তোমরা জানো, যেমন ধরো বক্সের ভিতর যদি আমার থাকে 1.9, জানো এর মান 1 হয়, অর্থাৎ এই 1.9 এর মানে কি, বক্স ফাংশনের মানে কি, যে সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা। এখানে যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা কী হতে পারে, যা এটার থেকে কিন্তু বড় হওয়া যাবে না। সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা কিন্তু এটার থেকে বড় নয়, তাহলে কী হবে, দেখো একই পাবে তুমি, তাই না? আবার ধরো যদি 2.3 ধরো, তাহলে সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এটার থেকে বড় নয়, তাহলে দেখো তুমি 2কে পাবে, তাই তো? একইরকমভাবে তুমি যদি 3 দিয়ে বলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যা 3-এর থেকে বড় নয়, তাহলে দেখো আলটিমেটলি তুমি 3ই পাবে, তাই না? এই বক্স ফাংশনটা এইভাবে মান বের করতে হয়। তাহলে একইরকমভাবে আমরা যদি এটাকে একটু ভেঙে নিই, এটাকে তুমি ভাগ করলে পাবে -1.25। তাহলে দেখো এটার মান কী হবে, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যা এটার থেকে বড় নয়, দেখো এটার মান তুমি কিন্তু -2 পাবে, ঠিক আছে? যদি অসুবিধায় বুঝতে তাহলে সংখ্যা রেখা বানিয়ে নাও। ধরো এখানে তুমি 0 ধরো, এখানে -1 ধরো, এখানে -2 ধরো, এখানে -3 ধরো, এখানে -4 ধরে নাও, ঠিক আছে? তাহলে দেখো এই -1.25, তাহলে -1.25 মানে এদিকে রয়েছে। এখন এর থেকে যদি বলে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা -1.25 থেকে কি ছোট, -1.25 থেকে বড় নয়, এরকম বৃহত্তম পূর্ণ সংখ্যা কী হবে, দেখো -2কে পাবে, তাই না? কারণ তুমি এর থেকে যদি বড় -1কে নিয়ে নাও,
ঠিক আছে? এর থেকে যদি বড় -1কে নিই তাহলে তো বড় হয়ে যাচ্ছে, 1.25 এর থেকে তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে যদি বৃহত্তম পূর্ণ সংখ্যা বলো যার থেকে বড় নয়, তাহলে দেখো -2 তুমি পাবে, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি -2 পাচ্ছ, ঠিক আছে? তাহলে জি অফ এই এফ অফ -5/4 এটা মানে তুমি কী পেলে? -2 পেলে নাকি? তাহলে জি অফ -2। এখন এখানে দেখো জি অফ এক্স সমান দেওয়া হয়েছে মড অফ এক্স, তাহলে জি অফ -2 সমান কী হবে? মড অফ -2, তাই না? তাহলে এখান থেকে তুমি +2 পাবে। অর্থাৎ +2 কোন অপশান রয়েছে? দেখো বিতে রয়েছে, এই জন্য বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।